আগের ডিভাইসটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমি ওই ব্যাকআপ থেকে তুমি আবার কনফিগারেশন রেস্টোর করতে পারো। এবং বা অনেক সময় কি হয় যে যে ডিভাইসটা তুমি ইউজ করছো সেই ডিভাইসটাও ইউজ করতে করতে হয়তো কোনো সময় ম্যাল ফাংশন করছে। তো সেক্ষেত্রে তুমি চাইছো যে ওর যা সেটিংস আছে সেটা আবার নতুন করে করতে। তো নতুন করে করতে গেলে তাহলে তোমাকে ডিভাইসটাকে রিসেট করতে হবে। রিসেট মানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট করা। তো ফ্যাক্টরি রিসেট করে দিলে তখন কি হবে, ওর যে কারেন্ট যে কনফিগারেশন আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে, এবং ওটা একদম ফ্যাক্টরি মেক যে কন্ডিশন থাকে যখন তুমি নতুন কিনেছিলে তখন ওর যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে চলে যাবে। তো যেরকম আমরা মোবাইলেও অনেক সময় যদি কোনো ইস্যু থাকে তখন আমরা মোবাইলেও রিসেট করি। রিসেট করা মানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি রিসেট করা। ফ্যাক্টরি রিসেট করা মানে ওর যে আহ, আহ, নতুন একটা মোবাইল যখন আমি আনবক্সিং করছি, একটা বক্স প্যাক মোবাইল যখন আনবক্সিং করছি তখন তার যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনটাই হচ্ছে তোমার ফ্যাক্টরি রিসেট কন্ডিশন বা ফ্যাক্টরি মেক কন্ডিশন। তো সিমিলারলি যখন রাউটার বা সুইচ বা ফায়ারওয়াল যে কোনো ডিভাইসই যখন তুমি ওটাকে প্রথম ইউজ করা শুরু করছো কোম্পানি থেকে, তখন যখন পাঠায় তখন তার যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে ফেরত যাওয়া সেটাই হচ্ছে ফ্যাক্টরি রিসেট করা। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার যে রানিং, আমার কথা শোনা যাচ্ছে তো? হুম। তো সেই ক্ষেত্রে আমার যে রানিং যে রাউটারটা আছে বা ফায়ারওয়াল আছে সেটাকে যদি আমি একদম রিসেট করে আবার শুরু থেকে কনফিগার করতে চাই, তো সেক্ষেত্রে আমি যদি ফ্যাক্টরি রিসেট করে দিই তাহলে এক্সিস্টিং এক্সিস্টিং কনফিগারেশন পুরো ডিলিট হয়ে যাচ্ছে। তো একটা হয় যে আমি ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ ফলো করে আবার ওটাকে শুরু থেকে কনফিগার করি, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর আরেকটা হয় যে তুমি কারেন্ট কনফিগারেশনের যে ব্যাকআপটা আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্যার, একটা কল এসছে, ধরবো? হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে দুটো স্টেপ হয়। একটা হচ্ছে যে তুমি স্টেপ বাই স্টেপ একদম যেরকম ভাবে প্রথমবার কনফিগার করেছিলে আবার সেই ডিভাইসটাকে শুরু থেকে কনফিগার করো। আরেকটা পদ্ধতি হচ্ছে যে তুমি কনফিগারেশনের ব্যাকআপ নিয়ে রাখলে, নিয়ে সেটাকে ফ্যাক্টরি রিসেট করলে, করে আবার কনফিগারেশনটাকে রিলোড করে দিলে। কিন্তু কিছু কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে কনফিগারেশনের মধ্যেই হয়তো কিছু এরর রয়েছে, বা ওই যে কনফিগারেশন ফাইলটা যেটা তুমি নিচ্ছ হয়তো সেটাই করাপ্টেড আছে। তো সেই ক্ষেত্রে তখন এই পুরনো কনফিগারেশন ফাইল রেস্টোর করলে হয়তো প্রবলেমটা আবার ফেরত আসবে। সেক্ষেত্রে তখন স্টেপ বাই স্টেপ আবার শুরু থেকে কনফিগার করে নেওয়াটা বেটার। বাট জেনারেলি একটা আইডিয়াল নেটওয়ার্ক যেখানে তোমার রাউটার ঠিকঠাক কাজ করছে বা ফায়ারওয়াল ঠিকঠাক কাজ করছে, সেক্ষেত্রে তুমি রানিং যে ওয়ার্কিং কনফিগারেশন তার একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারো, এবং ব্যাকআপটা তোমার কম্পিউটারেই ডাউনলোড হয়ে যাবে, এবং সেইটা তুমি তোমার কম্পিউটারে কোথাও সেভ করে রাখতে পারো, তোমার মেলেতে তুলে রাখতে পারো, পেন ড্রাইভ বা এক্সটার্নাল ড্রাইভ কোথাও ব্যাকআপটা তুলে রাখতে পারো। জেনারেলি যে ব্যাকআপ ফাইলটা তৈরি হয় তার এক্সটেনশন হচ্ছে ডট কনফ ফাইল। এবার সেটাকে রেস্টোর করা মানে পরবর্তীতে যদি ওই রাউটারটাকেই তুমি রিসেট করে আবার ওর মধ্যে কনফিগারেশন রেস্টোর করতে চাও, সেটা একটা পদ্ধতি। আর অন্যটা হচ্ছে যে ওই রাউটারটা টোটালি হার্ডওয়্যার ম্যালফাংশন করছে, তুমি ওটাকে রিপ্লেস করে দিচ্ছ। তুমি একটা নতুন রাউটার নিলে বা নতুন ফায়ারওয়াল নিলে, সেক্ষেত্রে ওই পুরনো কনফিগারেশন ফাইলটা নতুন যে রাউটার নিচ্ছ বা ফায়ারওয়াল নিচ্ছ তাতে রেস্টোর করে দিলে কি হবে, নতুন রাউটারটা আর প্রথম স্টেপ বাই স্টেপ তোমাকে কনফিগার করতে হবে না, প্রথম থেকে কনফিগার করতে হবে না। জাস্ট কনফিগারেশন ফাইলটা আপলোড করে দিলেই এন্টায়ার কনফিগারেশনটা চলে আসবে। তো এটাকেই বলছে রেস্টোরেশন বা রেস্টোর করা, ব্যাকআপ রেস্টোর করা। তো আমরা এটা দুটো পদ্ধতিতে আমরা দেখব। একটা হচ্ছে আমরা যে এটা কি আজকাল, নেটওয়ার্কটাকে মানে ব্যাকআপ রাখছি? না না না, আমি তোমাকে এটা লিংক দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমরা যে আজকে বাড়িতে আমরা যে রাউটার গুলো ইউজ করি জেনারেলি ডিলিঙ্কের বা টিপি লিঙ্কের যে রাউটার গুলো, তো আমি এখানে একটা ডিলিঙ্কের লিঙ্ক থেকেই দেখাচ্ছি। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে ডিলিঙ্কের একটা পেজ। হুম।
এটা ডিলিঙ্কের অনেক রাউটার আছে, এটা একটা পার্টিকুলার রাউটার মডেল WBR2310। তো অনেকের কাছে অনেক রকমের, যে আমার কাছেই একটা 615 DL মডেলের রাউটার আছে, দুটো অ্যান্টেনাওয়ালা। তা মেন কনসেপ্টটা হচ্ছে তোমার যে রাউটারই থাকুক, যে মডেলের, ডিলিঙ্ক হোক, টিপি লিঙ্ক হোক, অন্য কোনো ব্র্যান্ডের হোক, তার ভেতরে কিভাবে তুমি আহ, তার ব্যাকআপ নেবে আর কিভাবে সেটাকে রেস্টোর করবে। তো এইখানে একটা পার্টিকুলার মডেল দেখা যাচ্ছে WBR2310 বলে রাউটারটার। আমি এখানে যদি ডাউনলোডস অপশনে যাই, এটা কি মেশিনের পুরো ব্যাকআপটাকে আমি রিস্টোর করছি? হুম, ওর যে টোটাল, যে তুমি একটা রাউটারের ক্ষেত্রে আহ, কয়েকটা সেটিং আছে যেগুলো আমাদের করতে হয়, যেটা হয়তো আমি আগের দিন বলেছি, আরেকবার বলে দিচ্ছি। ধরো একটা ওয়াইফাই রাউটারেরই কনফিগারেশন যদি আমি ধরি, একটা যে কোনো, সেটা ওয়াইফাই রাউটার হোক বা এমনি স্ট্যান্ডার্ড একটা এন্টারপ্রাইজ রাউটার হোক, ওয়াইফাই অর এন্টারপ্রাইজ রাউটার, তার মধ্যে বেসিক্যালি আমাদের দু তিনটে জিনিস স্ট্যান্ডার্ড যেটা আমাদের কনফিগার করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে তোমাকে ওর মধ্যে ওয়্যান সেটআপ কনফিগার করতে হবে, বা ওয়্যান সেটিংস, সেটআপ বা সেটিংস তোমাকে কনফিগার করতে হবে। ওয়্যান সেটআপের মধ্যে কি কি থাকে? ওয়্যান সেটআপের মধ্যে তোমার থাকে হচ্ছে ডিভাইসের একটা ওয়্যান আইপি, আইএসপি থেকে যে ওয়্যান আইপিটা দেয়। যদি আইএসপি কোনো স্ট্যাটিক আইপি দিয়ে দেয় তাহলে ওয়্যান আইপিটা স্ট্যাটিক থাকে। যদি ডায়নামিক হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যান সেটআপে তোমাকে খালি ডিএইচসিপি এনেবল করে দিতে হবে। আইদার ওর মধ্যে কোনো ডিএসসিপি যদি নেটওয়ার্ক চলে, আইএসপি যদি ডিএসসিপি নেটওয়ার্ক প্রোভাইড করে, তাহলে তোমাকে খালি ডিএসসিপি এনেবল করে দিতে হবে, তোমাকে আর কোনো কনফিগারেশন করতে হবে না। ঠিক আছে? তো আমি এখানে পার্টিকুলারলি, আর যদি ওখানে তোমাকে আইএসপির তরফ থেকে ওয়্যান আইপি, সাবনেট মাস্ক, এখানে সাবনেট মাস্ক বলতে ওয়্যান আইপির যে সাবনেট মাস্ক, সেই সাবনেট মাস্ক, এবং তার একটা গেটওয়ে থাকবে। ওই ওয়্যান আইপিটার রেসপেক্টে একটা গেটওয়ে থাকবে। তুমি কি ওয়াইফাই রাউটার নিজে কনফিগার করেছো কখনো? না, কিন্তু আচ্ছা, পারবো হয়তো। আচ্ছা। ওই তো আমাকে সাবনেট দিতে হবে, আর আমাকে শুধু আইপিটা দিতে হবে, তাই তো? হুম, আর আইপি গেটওয়েটা দিতে দিতে হবে। হবে, সাবনেট মাস্ক দিতে হবে, এবং তোমাকে গেটওয়েটা দিতে হবে। গেটওয়ে দিতে হবে। ডিএনএস জেনারেলি আমরা ওপেন ডিএনএস ইউজ করি। তো এইখানে আমি, তো আমার কাছে কোন আইপিটা আসবে আমি কি করে বুঝবো? ওটা কি অটোমেটিক করে দেবো? সেটা আইএসপি তোমাকে প্রোভাইড করবে। ঠিক আছে? তোমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে তোমাকে প্রোভাইড হুম। করবে। তুমি যদি কথার কথা যদি অ্যালায়েন্স ব্রডব্যান্ড নাও বা এয়ারটেল নাও বা জিও নাও, জেনারেলি কি হুম। হয়, আমরা যাদের কাছ থেকে সার্ভিস নিই ওরাই আমাদের রাউটার কনফিগার করে দেয়। সেই জন্য আমরা, আমাদের হুম। জানার প্রয়োজন পড়ে না যে অ্যাকচুয়ালি ওর মধ্যে কি সেটিংস আছে। কিন্তু যেহেতু তুমি হুম। আইটি সাপোর্টে কাজ করতে যাচ্ছ এবং তুমি একজন আইটি সাপোর্ট এক্সিকিউটিভ হতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি যখন একটা কোম্পানিতে কাজ করবে, তখন কিন্তু ডে টু ডে বেসিসে রোজ আইএসপির লোক এসে কনফিগার করে দেবে না। হয়তো প্রথমবার করে দিয়ে চলে গেল, কিন্তু তারপরে তোমার হয়তো কোনো প্রয়োজন পড়লো যে রুমটা, যে রুমে রাউটারটা আছে রুমটাকে ওইখান থেকে খুলে পাশের রুমে নিয়ে যেতে হবে, বা হয়তো সেটা তো মেন ইন্টারনেট রাউটারটা আইএসপির লোক কনফিগার করে দিয়ে গেল, কিন্তু এবারে তোমার অফিসের রিকোয়ারমেন্ট হচ্ছে, অফিসে অনেক মিটিং রুম আছে, সেখানে তোমায় ওয়াইফাই রাউটার কানেক্ট করতে হবে, যাতে ওই মিটিং রুমে যেসব ইউজাররা বা গেস্টরা আসবে তারা যেন ওয়াইফাই মাধ্যমে ইন্টারনেট করতে পারে। এবার সেটা জেনারেলি প্রথম কনফিগারেশন বা ইনস্টলেশন, অনেক সময় তুমি যে ভেন্ডারের কাছ থেকে ওয়াইফাই রাউটারটা কিনছো, হয়তো তুমি একসাথে 10টা ওয়াইফাই রাউটার কিনলে বা 20টা কিনলে, তো সেক্ষেত্রে অনেক সময় তাদের টেকনিশিয়ান এসে করে দেয়, কিন্তু সেটা প্রথমবারের জন্য। পরবর্তীতে কিন্তু সেগুলো ট্রাবল শুটিং করা বা ওগুলো মেনটেনেন্স করা, ওগুলো নিজেদেরকেই করতে হয়। তো এই ক্ষেত্রে যেরকম এখন একটা ডিলিংকের পেজ দেখতে পাচ্ছ, হুম। এই পেজটা হচ্ছে পার্টিকুলার যে ডাব্লিউ বিআর 2310 মডেলটা, এই যে ওপরের কর্নারে লেখা আছে,
এটার ভেতরে লগ ইন করলে এই পেজটাই আসবে। ঠিক আছে? তো এর হুম অ্যাকচুয়ালি হুম মানে যেটা হয়, ডিফল্ট একটা আইপি থাকে 192.168.0.1 বা 1.1, কোম্পানি থেকে হুম এই রাউটারগুলোকে এরকম একটা আইপি দিয়ে পাঠায়। তো তুমি যদি আহ, ওই রাউটারটার ওই আইপিতে লগ ইন করো, তোমাকে ওই রাউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। রাউটারে আমরা জানি পেছন দিকে 4টে করে ল্যান পোর্ট থাকে। আইদার তুমি ওই ল্যান হুম পোর্ট থেকে একটা কেবল নিয়ে তোমার ল্যাপটপটাকে কানেক্ট করতে পারো বা ডেস্কটপটাকে কানেক্ট করতে পারো। তাহলে হুম। তোমার রাউটার আর তুমি একই ল্যানেতে থাকবে, এবং তোমার যে ডেস্কটপের ল্যান কার্ড বা তোমার যে ল্যাপটপের ল্যান কার্ড, সেটাকে তুমি ডিএসসিপি এনেবল করে দেবে। কারণ মানে ডিএসসিপি ক্লায়েন্ট ফিচারটা এনেবল করে দেবে, কারণ এই যে রাউটারগুলো, এইগুলোর মধ্যে ডিএসসিপি সার্ভার ফিচার রয়েছে। তো তোমার কম্পিউটারে তুমি যদি কোনো আইপি নাও দাও, কোনো ব্যাপার না, তোমার কম্পিউটারে খালি ডিএসসিপি ল্যান কার্ডে ডিএসসিপি ক্লায়েন্ট ফিচারটা এনেবল করে রেখে দেবে। এই রাউটার থেকে অটোমেটিক্যালি তোমার ল্যাপটপেতে বা ডেস্কটপেতে একটা লোকাল আইপি চলে আসবে। এবং তারপরে আচ্ছা, এরকম আমি এরকমও তো করতে পারি, হোয়াট ইজ মাই, গুগলে যেরকম সার্চ করে পাওয়া যায় না, হোয়াট ইজ মাই আইপি হুম অ্যাড্রেস, হুম হুম পেতে পারি। হোয়াট ইজ মাই আইপিতে যে আইপিটা দেখায় সেটা হচ্ছে তোমার ওয়ান আইপি। ঠিক আছে? এখানে একটা মানে এটা হ্যাঁ, একটা আচ্ছা। ফান্ডামেন্টাল জিনিস যেটা বলে দিই, যেহেতু আমরা সেরকম স্টেপ বাই স্টেপ তো ফলো করছি না, যখন যেটা হচ্ছে আমরা সেটা স্টাডি করছি। রাউটারে দু রকম সেট আপ, মানে দু রকম আইপি থাকে। যে কোনো রাউটারে অ্যাটলিস্ট টু টাইপস অফ আইপি, যে কোনো হুম, রাউটারে মিনিমাম দু রকম ধরনের আইপি থাকে। একটা হচ্ছে রাউটারের ওয়ান আইপি, বা যেটাকে এটা আমরা, হচ্ছে ল্যান আইপি। হ্যাঁ, যেটাকে আমরা পাবলিক আইপিও বলি, হুম, পাবলিক আইপি। এবং আরেকটা হচ্ছে রাউটারের ল্যান আইপি। ঠিক আছে? প্রাইভেট আইপি। প্রাইভেট আইপিটা নিয়ে কোনো প্রবলেম নেই, ওটা যা খুশি তাই তুমি রাখতে পারো। তোমার ল্যান সিরিজ যেরকম, তোমার অফিসের নেটওয়ার্ক যে সিরিজে আছে, 10 সিরিজ হোক, 172 সিরিজ হোক, তুমি সেই সিরিজে রাউটারকে একটা ল্যান আইপি দিতে পারো। ওটা তুমি তোমার পছন্দ মতো করতে পারো। কিন্তু রাউটারের ওয়ান আইপি কি হবে, ওটা কিন্তু তোমার হাতে নেই। হোয়াট ইজ মাই আইপিতে যখন তুমি যে আইপিটা দেখতে পাও, ওই আইপিটা হচ্ছে রাউটারের ওয়ান আইপিটা। ঠিক আছে? এবার এখানে একটা ইনফরমেশন হচ্ছে, আমরা অ্যাজ এ ডোমেস্টিক ইউজার, যারা বাড়িতে ইন্টারনেট নিচ্ছি, আমরা তো কর্পোরেট ইউজার নয়। ইউজার দু রকম, একটা হচ্ছে কর্পোরেট ইউজার, একটা হচ্ছে ডোমেস্টিক ইউজার। তো আমরা হচ্ছি ডোমেস্টিক ইউজার, আমরা নিজেদের বাড়িতে প্রাইভেট ইউজের জন্য ইন্টারনেট নিচ্ছি। কিন্তু যারা অফিসে ইন্টারনেট নেয়, তাদেরকে কর্পোরেট ইউজার বলা হয়। এবং কর্পোরেট ইউজারদের জেনারেলি দেখা যায় যে ওয়ান আইপি যেটা তাদেরকে দেওয়া হয়, সেটা স্ট্যাটিক আইপি হয়। ঠিক আছে? কারণ কর্পোরেট ইউজাররা যে প্ল্যানটা নেয়, ইন্টারনেট কানেকশনের যে প্ল্যানটা নেয়, এই যে 500 টাকার যে ডোমেস্টিক প্ল্যানগুলো আমরা যে নিচ্ছি, অ্যালায়েন্স হোক, এয়ারটেল হোক, এই প্ল্যানগুলো কিন্তু কর্পোরেট ইউজারদের জন্য অ্যাভেলেবেল নয়। ওরা এই প্ল্যান নিতে পারবে না। যখনই কোনো কর্পোরেট অফিস ইন্টারনেট কানেকশন নিতে যাবে, ওই সেম ভেন্ডার, মানে আমিও অ্যালায়েন্স নিচ্ছি, তুমিও হয়তো তোমার অফিসে অ্যালায়েন্স নিচ্ছ, কিন্তু বাড়িতে যখন অ্যালায়েন্স দিচ্ছে, অ্যালায়েন্সেরও নানা রকম প্ল্যান আছে। 500 টাকার প্ল্যান আছে, 700 টাকার প্ল্যান আছে, 800 টাকার, 1000 টাকার, 1200 টাকার প্ল্যান আছে। কিন্তু যখনই কর্পোরেট কোনো অফিস অ্যালায়েন্সের কাছ থেকে ইন্টারনেট নিতে যাবে, তখন অ্যালায়েন্স জিজ্ঞেস করবে যে আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে, কত ব্যান্ডউইথ আছে, যা যা তারা বললো, তখন ওদের কর্পোরেট প্ল্যান থেকে ওরা কোনো প্ল্যান দেবে। ওরা কিন্তু এই ডোমেস্টিক ইউজারদের প্ল্যান দেবে না। এবং সেই ক্ষেত্রে কর্পোরেট ইউজারদের যে ইন্টারনেট কানেকশনটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা প্রোভাইড করে, সেখানে জেনারেলি স্ট্যাটিক আইপি প্রোভাইড করে। মানে যে পাবলিক আইপিটা রাউটার পায়, সেটা স্ট্যাটিক থাকে। সকালবেলাও ওটাই থাকে, বিকেলেও ওটা থাকে, আজও ওটা থাকে, কালও ওটা থাকে, 365 দিনই ওই পাবলিক আইপিটাই রাউটার পায়। ওটা ফিক্সড আইপি। কিন্তু আমরা যারা হোম ইউজার, আমরা যারা ডোমেস্টিক ইউজার, জেনারেলি আমাদের যে পাবলিক আইপিটা আইএসপি দেয়, সেটা স্ট্যাটিক নয়, সেটা একটা ডায়নামিক আইপি। ঠিক আছে? তুমি যদি হোয়াট ইজ মাই আইপি চেক করো এখন, তোমার যে আইপিটা দেখাবে, তুমি ইন্টারনেটটা ডিসকানেক্ট করে দিয়ে আবার আধ ঘন্টা পরে ইন্টারনেট কানেক্ট করো, হয়তো দেখবে তোমার যে আইপিটা দেখাচ্ছে হোয়াট ইজ মাই আইপিতে এখন যেটা দেখালো, আর আধ ঘন্টা পরে যেটা দেখাচ্ছে, দুটো হয়তো ডিফারেন্ট। তুমি কখনো চেক করে দেখেছো? না, সেটা চেক করে দেখো। আইপি চেঞ্জ হয়। একটা দিনেই সকালবেলা যে আইপিটা দেখাচ্ছে,
তুমি কাজ করার পরে নেট ডিসকানেক্ট করে দিলে, আবার দুপুরে নেট কানেক্ট করলে, তখন যে আইপিটা দেখায় নোট করে রাখবে, নিজেই বুঝতে পারবে যে আইপিটা কিন্তু চেঞ্জ হয়, সকালে একরকম, দুপুরে একরকম, রাত্রে একরকম, আলাদা আলাদা আইপি দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে, যখন আমি তোমাকে বোধহয় স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপি আলোচনা করেছিলাম বোধহয় প্রথম দিকে কোনো ক্লাসেতে। স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপি আমি জানি যে জানো বলে স্ট্যাটিক সেই যেটা জন্য ক্লাস করিনি আমরা। হ্যাঁ বলো বলো। ওটা আর ডাইনামিক তো হচ্ছে আমি ও যেটা মানে চেঞ্জেবল, যেটা স্ট্যাটিক হচ্ছে যেটা কখনোই চেঞ্জ হবে না। হুম হুম। এবার তার সাথেও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্ট্যাটিক আইপি জেনারেলি এটা একটা কস্টলি, এটা একটা চার্জেবল আইপি, ঠিক আছে? এবং ডাইনামিক আইপি দুটোই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই দিচ্ছে। তোমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে তুমি অ্যাকচুয়ালি দেখো, স্ট্যাটিক আইপি পাবলিক আইপি এর সাথে কথাটা হচ্ছে দিস, মানে আমরা যে চারটে টার্ম অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস নিয়ে যখন আমরা পড়ি, তখন আইপি অ্যাড্রেসের চারটে অ্যাসপেক্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপি, স্ট্যাটিক অর ডাইনামিক। আরেকটা একটা হচ্ছে, কথা জিজ্ঞাসা করব, হ্যাঁ হ্যাঁ বল। যেটা আমরা যখন আইপি ভার্সন 4, হুম হুম যখন ওখানে আমি আইপিটা আমি যখন দিই, হুম হুম। তখন ওটা এরই আইপিটা আমি দিই। আইপি ভার্সন 4-এ তোমার ল্যাপটপের ল্যান কার্ডে যে আইপি দাও, সেটার কথা বলছো কি? হ্যাঁ মানে ওই যে যে জায়গাটা প্রপার্টিজে গিয়ে আমি যেখানে আমি আইপিটা, তার সাবনেট মাস্ক এগুলো দেওয়া করা, ওটা হুম তো হুম। ল্যানেরই আমি দিই। হ্যাঁ, ওটা প্রাইভেট আইপি দেওয়া হয় এবং ল্যানেরই দেওয়া হয়। এইবারে এখন ব্যাপার হচ্ছে যে আহ, যদি কারোর কাছে রাউটার না থাকে, কথার কথা ধরো তোমার কাছে রাউটার নেই, এবার তুমি অ্যালায়েন্স ব্রডব্যান্ড বা এয়ারটেল বা কারোর কাছ থেকে তুমি ইন্টারনেট কানেকশন নিয়েছো, জেনারেলি আজকাল প্ল্যানের সাথে ওরা রাউটার দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু এরকমও আইএসপি আছে যারা বলে যে রাউটারটা আপনি কিনে নিন না, আমরা কানেকশন দিচ্ছি আপনাকে, ল্যাপটপে আপনার ডেস্কটপে কানেকশন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ইন্টারনেট চলছে, এবারে আপনি যদি রাউটার কিনে নেন সেটা আপনার ব্যাপার, এরকমও কিছু আইএসপি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে IPv4 যে আইপিটা দিচ্ছ, জেনারেলি আমরা ওটা প্রাইভেট আইপি দিই। কিন্তু কেউ চাইলে, বা কোনো আইএসপি যদি নিজের থেকে রাউটার প্রোভাইড না করে, তা সেক্ষেত্রে আইএসপি কিন্তু তোমাকে পাবলিক আইপিও ডাইরেক্টলি দিয়ে দিতে পারে। তাহলে তুমি ল্যান কার্ডে যদি পাবলিক আইপি কনফিগার করো, এবং পাবলিক আইপির সাথে যে তার সাবনেট মাস্ক, তার গেটওয়ে, সেগুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু তোমার ল্যাপটপে বা ডেস্কটপে ইন্টারনেট চালু হয়ে যাবে। কিন্তু এটার একটা রিস্ক আছে, রিস্ক এটাই যে যেহেতু তোমার ল্যান কার্ডে ডাইরেক্টলি পাবলিক আইপি দেওয়া হচ্ছে, কোনো সময় যারা হ্যাকার বা অ্যাটাকার হয়, তারা যদি ওই পাবলিক আইপিটা স্ক্যান করে পেয়ে যায়, তাহলে তারা যখনই ওই পাবলিক আইপি অ্যাক্সেস করবে, তার মানে ডিরেক্টলি তোমার ল্যাপটপ বা তোমার ডেস্কটপটাকে তাদের অ্যাক্সেস করার একটা তাদের সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা জেনারেলি পাবলিক আইপি ল্যান কার্ডে দিই না। নর্মাল আমরা সিনারিওতে আমরা ল্যান কার্ডে যে আইপিটা দিই সেটা প্রাইভেট আইপি। তো এইখানে চারটে জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমরা যখন আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করি, চারটে জিনিস নিয়ে আহ, পড়াশোনা করি। প্রথমে ইন্ডিভিজুয়ালি এই চারটে জিনিস ভালো করে বুঝি, তারপরে নিজেদের মধ্যে ইন্টার রিলেট করি। এই প্রত্যেকটা টপিক, এদের মধ্যে ইন্টার রিলেশন আছে। আমি এখানে চারটে টপিক লিখেছি। প্রথম হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক আইপি, সেকেন্ড হচ্ছে প্রাইভেট পাবলিক আইপি, থার্ড হচ্ছে IPv4 IPv6, আর ফোর্থ হচ্ছে ক্লাসফুল ক্লাসলেস আইপি অ্যাড্রেস। তো আমরা তো এইভাবে এগুলো আলোচনা করিনি, কারণ যেহেতু তুমি বলেছিলে যেগুলো জানো, সুতরাং আমরা সেভাবে আলোচনা করিনি। এখন হুম যেটা আমি এখানে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপি, এই কনসেপ্টটা দুটো নেটওয়ার্কেই চলে। এটা না যে স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপি শুধুমাত্র ওয়্যান নেটওয়ার্ক বা পাবলিক নেটওয়ার্কে চলে। এই কনসেপ্টটা কিন্তু ল্যানেতেও আছে, এবং এই কনসেপ্টটা ওয়ানেতেও আছে, ঠিক আছে? এই স্ট্যাটিক আইপি এবং পাবলিক আইপি, এটা ল্যান ওয়ান দু ক্ষেত্রেই এই জিনিসটার ইউজফুলনেস বা অ্যাডভান্টেজ রয়েছে। যেরকম ল্যানের ক্ষেত্রে স্ট্যাটিক আইপি ডাইনামিক আইপির কনসেপ্টটা হচ্ছে,
ল্যানেতে তোমার যদি কোনো লোকাল সার্ভার থাকে, তোমার ধরো একটা এসকিউএল বা ওরাকেল ডেটাবেস সার্ভার আছে। এবার যদি তোমার নেটওয়ার্কে, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হুম। তোমার যদি নেটওয়ার্কে ডিএইচসিপি সার্ভার থাকে, তার মানে প্রতিদিন তোমাদের ল্যানেতে যতগুলো মেশিন আছে তারা এক এক দিন এক একটা আইপি পায়। ঠিক আছে? তাহলে ওরাকেল সার্ভারটা বা এসকিউএল সার্ভারটা সেও তার মানে রোজ নতুন নতুন আইপি পাবে। তো সেই ক্ষেত্রে যদি রোজই ওরাকেল সার্ভার বা এসকিউএল সার্ভারের আইপি চেঞ্জ হয়ে যায়, তাহলে ক্লায়েন্টরা যারা ওই ডেটাবেস সার্ভারে কাজ করে তাদের পক্ষে কিন্তু সার্ভারটাকে অ্যাক্সেস করাটা মুশকিল হয়ে যাবে। নিজের আইপি চেঞ্জ হয়ে যাক, আমার আইপি আজকে এক আছে কালকে এক হোক, আমার তাতে কিছু প্রবলেম হয় না। কিন্তু সার্ভারের আইপি যদি রোজ রোজ চেঞ্জ হয়, লোকাল ল্যানেতে, এটা আমি কোনো পাবলিক সার্ভারের কথা বলছি না, কোনো ওয়েব সার্ভার ইমেল সার্ভারের কথা বলছি না, একটা লোকাল ডেটাবেস সার্ভার এসকিউএল বা ওরাকেল, তার আইপি যদি রোজ রোজ চেঞ্জ হয়ে যায়, তাহলে লোকাল ল্যানের যে ইউজার গুলো যারা ওই ডেটাবেস সার্ভার সাথে কানেক্ট করে কাজ করে, তাদের পক্ষে কিন্তু সার্ভারটা অ্যাক্সেস করাটা ইজি হবে না। রোজ তাহলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে কি করতে হবে, একবার করে সার্ভারে ফিজিক্যালি গিয়ে চেক করে আসতে হবে যে আজকে সার্ভার কি আইপি পেয়েছে, আজকে ডিএসসিপি সার্ভার থেকে আমার ওরাকেল ডেটাবেস সার্ভার কি আইপি পেয়েছে। রোজ তাহলে আইপিটা চেক করতে হবে, করে ইউজারদের জানাতে হবে যে আজকে আমাদের সার্ভারের আইপি এত, তবে বাকিরা ইউজ করতে পারবে। তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য লোকাল ল্যানেতেও যখন কোনো সার্ভার থাকে, সেই সার্ভারকে স্ট্যাটিক প্রাইভেট আইপি অ্যাসাইন করা হয়। স্ট্যাটিক আইপি তো অবশ্যই, কিন্তু স্ট্যাটিক আইপির মধ্যেও দু রকম টাইপ: স্ট্যাটিক প্রাইভেট আইপি, স্ট্যাটিক পাবলিক আইপি নয়, স্ট্যাটিক প্রাইভেট আইপি। মানে লোকাল ল্যানেতে একটা ফ্রি প্রাইভেট আইপি সার্ভারকে ফিক্সড করে দেওয়া হয়, যাতে কিনা বাকিদের রোজ যদি ডিএসসিপি সার্ভার নতুন নতুন আইপি দেয়, সেটা ক্লায়েন্টরা নতুন নতুন আইপি পাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সার্ভারের আইপিটা যেন ফিক্স থাকে, ওটা যেন চেঞ্জ না হয়। তো সুতরাং এই স্ট্যাটিক আইপির কনসেপ্টটা লোকাল ল্যানেতেও এটা খুবই এটার একটা গুরুত্ব আছে। আর ওয়্যানের ক্ষেত্রেও ওই যে বললাম হোয়াট ইজ মাই আইপি করে করে তুমি যে আইপিটা দেখো, ওটা আইএসপি তোমাকে যে ওয়্যান আইপিটা দিয়েছে, যেটা রাউটারের ওয়্যান পোর্টেতে থাকে, সেই আইপিটা অ্যাকচুয়ালি তুমি হোয়াট ইজ মাই আইপিতে দেখতে পাও। ওটা হচ্ছে তোমার গ্লোবাল আইডেন্টিফিকেশন নাম্বার। তুমি যে বাইরের দুনিয়ায় যখন ইন্টারনেট অ্যাক্সেস করছো এবং রাউটারের মাধ্যমে তোমার লোকাল ল্যানের যতগুলো পিসি বাইরে ইন্টারনেটের ওয়েবসাইট অ্যাক্সেস করছে, তারা যখন ইন্টারনেট ওয়ার্ল্ডে এন্ট্রি নিচ্ছে, তাদের কিন্তু আইডেন্টিটি হচ্ছে ওই রাউটারের ওয়্যান পোর্টের পাবলিক আইপিটা। তো সুতরাং এই স্ট্যাটিক আইপির কনসেপ্ট ল্যানেতেও ইউজফুল এবং ওয়ানেতেও এর গুরুত্ব আছে। সিমিলারলি এই ডাইনামিক আইপি, ল্যানেতে আমি বললাম, ল্যানেতে যদি একটা ডিএসসিপি সার্ভার থাকে, তাহলে ল্যানের যতগুলো ক্লায়েন্ট তারা অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভারের কাছ থেকে কি আইপি পাচ্ছে, একটা প্রাইভেট আইপি পাচ্ছে। ল্যানেতে যদি একটা ডিএসসিপি সার্ভার থাকে, তাহলে সেই ল্যানের যে ডিএসসিপি সার্ভার, তার মানে আমি কোনো এক সময় হয়তো ডিএসসিপি সার্ভারের কথা বলেছিলাম, এই ডিএসসিপি সার্ভার যদি এটা ল্যানের ডিএসসিপি সার্ভার হয়, ল্যানের ডিএসসিপি সার্ভার কি প্রোভাইড করবে, ল্যান আইপি প্রোভাইড করবে বা প্রাইভেট আইপি প্রোভাইড করবে। আর যদি এটাই যদি আইএসপি নেটওয়ার্কের কোনো ওয়্যান ডিএসসিপি সার্ভার হয়, তাহলে সে কিন্তু পাবলিক আইপি প্রোভাইড করবে। তো এখানে ল্যান আইপি প্রোভাইড করবে। আর যদি এটা কোনো আইএসপির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ওয়্যান নেটওয়ার্কের ডিএসসিপি সার্ভার হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয় হোম ইউজাররা যদি হোয়াট ইজ মাই আইপি চেক করে, দেখবে যে সকালে একরকম পাবলিক আইপি, দুপুরে একরকম, বিকেলে একরকম। তার কারণ কি? কারণ আইএসপির দিকে যে ওয়্যানের যে ডিএসসিপি সার্ভারটা আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তরফ থেকে, সেখান থেকে যে পাবলিক আইপি দেওয়া হচ্ছে তোমার রাউটারের ওয়্যান পোর্টে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ আইএসপির তরফ থেকে যে ডিএসসিপি সার্ভার সে নতুন নতুন আইপি তোমাকে প্রোভাইড করছে। তো এই স্ট্যাটিক ডায়নামিক আইপি এটা ল্যানেতেও এফেক্টিভ এবং এটা ওয়ানেতেও এফেক্টিভ। আহ বোঝা গেল কি আমি যেটা বলতে চাইলাম? হুম। এবং তার মানে প্রথমে স্ট্যাটিক আইপি ডায়নামিক আইপি বুঝলাম, তারপরে স্ট্যাটিক আইপি ডায়নামিক আইপি কনসেপ্টটাকে প্রাইভেট আইপি পাবলিক আইপির সাথে রিলেট করলাম। প্রথমে ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো বুঝতে হবে যে স্ট্যাটিক আইপি ডায়নামিক আইপি কি, বোঝার পরে সেই স্ট্যাটিকের মধ্যেও আবার স্ট্যাটিক প্রাইভেট আইপি কি জিনিস, স্ট্যাটিক পাবলিক আইপি কি জিনিস সেটা বুঝতে হবে। ডায়নামিকের মধ্যেও ডায়নামিক প্রাইভেট আইপি কি জিনিস, ডায়নামিক পাবলিক আইপি কি জিনিস সেটা বুঝতে হবে। তার মানে এই দুটো অ্যাসপেক্ট প্রথমে আগে ইন্ডিভিজুয়ালি বুঝে নিলাম, তারপরে দুজনকে ইন্টার রিলেট করতে হবে, তবে তুমি ফুল কনসেপ্টটা বুঝতে পারবে।
এবার আবার এই যে পাবলিক আইপি বা প্রাইভেট আইপি নিয়ে যে এত পড়াশোনা করলাম, এবার এই প্রাইভেট আইপিও IPv4 প্রাইভেট আইপি আমরা জেনারেলি খুব পপুলার এখনো পর্যন্ত টিল ডেট। IPv4 আইপিটাই আমরা খুব বেশি ইউজ করি, কিন্তু প্রাইভেট আইপির মধ্যেও IPv6 আইপি হতে পারে। সিমিলারলি যখন তুমি হোয়াট ইজ মাই আইপি করো, খেয়াল করে দেখবে ওই হোয়াট ইজ মাই আইপিতেও কিন্তু দুটো আইপি দেখায়। দেখেছো কি? হোয়াট ইজ মাই আইপির ওয়েবসাইটটা যখন খোলো, তখন কি খেয়াল করেছো ওখানে দুটো আইপি দেখায়? না, প্রথমে দেখবে আমি এক। ওটা খুলিনি সেরকম। আচ্ছা, হ্যাঁ। যদি খোলো তাহলে দেখবে আমি দেখাচ্ছি এখানে। ওটা কি প্রথম, ন্যাটের ব্যাপার আছে, কিছু ট্রান্সলেট করে? হ্যাঁ এখানে ট্রান্সলেট, সেই জন্যই ব্যাপারগুলো অনেক কয়েকটা জিনিসই এর মধ্যে ইন্টার রিলেটেড আছে স্টেপ বাই স্টেপ। সেই জন্য একটু বলার দরকার। আমি যদি হোয়াট ইজ মাই আইপিটা দেখাই, এইখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম। দেখো ওপরে যে আইপিটা দেখাচ্ছে, এখানে লেখা আছে মাই পাবলিক IPv4 অ্যাড্রেস। কথাটা দেখা যাচ্ছে, মাই পাবলিক IPv4 অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে? এবং তার নিচের লাইনে খেয়াল করো, এখানে এখনো ও সার্চ করছে মাই পাবলিক IPv6। এখানেও একটা আইপি অ্যাড্রেস আসবে, একটু হুম। টাইম নিচ্ছে। সেটা হতে পারে নেটের জন্য, বা এই রেকর্ডিং সফটওয়্যারটা চললে একটু স্লো হয়ে যায়। তো এখানে দুটো আইপি আসবে, ওপরেরটা হচ্ছে IPv4 আর নিচে হুম। একটা আইপি আসবে IPv6। তো আমি এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে IPv4 IPv6 জিনিসটা আগে প্রথমে আমাদের বুঝে নিয়েছি, বা তুমিও জানো যে IPv4 কি IPv6 কি। যদি না জানো তাহলে আমি আবার ডিসকাস করতে পারি। তো এবারে সেটা স্লো বোঝার হয়ে জন্য, যাচ্ছে। হ্যাঁ, এখন কি শোনা আপনি যাচ্ছে এমনি কথা? বলে দিন, আপনি এমনি বলে দিন হুম শুধু। হুম হুম। এবারে এই IPv4 অ্যাড্রেস প্রাইভেট নেটওয়ার্কেও IPv4 হতে পারে, পাবলিক নেটওয়ার্কেও IPv4 হতে পারে। এবং যেটা জেনারেলি আমরা, না, আমি জানি। যেটা আমরা দেখি, তেমনি IPv6টাও কিন্তু প্রাইভেট হ্যাঁ হ্যাঁ, শোনা নেটওয়ার্কের যাচ্ছে আইপি। মাঝে মাঝে স্লো আসছে। হুম হুম হুম। আমি অ্যাকচুয়ালি যেটা বলছি তুমি একটু দেরিতে শুনতে পাচ্ছ, এটাই হয়তো প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে যেতে হয় তাহলে আমাদের এরপরে ওই জুম বা স্কাইপে ক্লাস করতে হবে। সেক্ষেত্রে কি হয়, সফটওয়্যারটা লাগে না, ওর মধ্যেই রেকর্ড হয়ে যায়, এবং ক্লাস শেষ হয়ে গেলে ওখান থেকেই রেকর্ড ডাউনলোড হয়ে যায়। তো এখন আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? এখন তো অনেক বেশি দেরি হচ্ছে। অনেক বেশি দেরি হচ্ছে। আচ্ছা, আমি আহ, আরেকবার বলে দিচ্ছি, এখানে IPv6 অ্যাড্রেসও প্রাইভেট নেটওয়ার্কে IPv6 হতে পারে, পাবলিক নেটওয়ার্কেও IPv6 হতে পারে। স্কাইপ আমার কাছে আছে তো মোবাইলে। রয়েছে? তো এখন না, নেক্সট দিন, নেক্সট হ্যাঁ, দিন। নেক্সট দিন আমরা নেক্সট তাহলে দিন আবার এই করাবেন। স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা হ্যালো। যেখানে, হ্যাঁ, হ্যালো। আমরা, হুম। তো এটা লিঙ্ক বা টিপি লিঙ্কের, তোমার যে রাউটার থাকবে তার যে আইপি থাকবে তাতে তুমি লগ ইন করবে। জেনারেলি ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও কোনো কোনো জায়গায় অ্যাডমিন থাকে, কোনো কোনো জায়গায় পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। তো লগ ইন করলে তুমি এরকম একটা ড্যাশবোর্ড পাবে, এবং ড্যাশবোর্ডেতে তোমার এখানে ওপরে কিছু অপশন রয়েছে, যেরকম সেট আপ, অ্যাডভান্সড টুলস, স্টেটাস, এরকম অপশন রয়েছে। তো
তো এখানে পার্টিকুলারলি সেট আপের মধ্যে অ্যাকচুয়ালি যে সেটিং গুলো আমি বলছিলাম, যে একটা ল্যান সেটিং করতে হয়, একটা ওয়্যান সেটিং করতে হয়, যদি এটা ওয়্যারলেস রাউটার হয় তাহলে তার একটা ওয়াইফাই সেটিং হয়। এই তিন ধরনের সেটিং করতে হয়। আর রেস্টোর বা ব্যাকআপ নেওয়ার জন্য এখানে তোমাকে যেতে হবে টুলস অপশনটা। তো আমি এখানে টুলস অপশনটায় ক্লিক করছি। টুলস অপশনে ক্লিক করলে দেখো বাঁ দিকে কিছু সাব অপশন চলে আসলো, যেরকম অ্যাডমিন, টাইম, সিস্টেম, ফরম্যাট, ডিএনএস, এরকম কিছু অপশন চলে আসলো। তো এর মধ্যে আমরা যদি সিস্টেমে চলে যাই, টুলস এর আন্ডারে সিস্টেম অপশনটা, টুলস এর আন্ডারে সিস্টেম অপশনে গেলে তুমি এখানে কিছু অপশন পেয়ে যাবে। যেরকম প্রথমে দেখাচ্ছে সেভ সেটিংস টু লোকাল হার্ড ড্রাইভ। এইখানে যে সেভ বাটনটা আছে, যদি তুমি এই সেভ বাটনটায় ক্লিক করো তাহলে এই রাউটারের যে সেটআপের আন্ডারে যে তিনটে সেকশন ছিল, ল্যান সেটআপ, ওয়্যান সেটআপ, ওয়্যারলেস সেটআপ, এবং শুধু ল্যান, ওয়্যান এবং ওয়্যারলেস নয়, রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড, যে কনফিগারেশন, সেই টোটাল রাউটারের কনফিগারেশনটা তুমি এখানে সেভ সেটিংস টু লোকাল ড্রাইভ বলে এখানে যে সেভ বাটনটা আছে, সেভ বাটনে ক্লিক করলে তোমার ফাইলটা ডাউনলোড হওয়ার অপশন চলে আসবে। এবার তুমি যে লোকেশন, তুমি ডেস্কটপ হোক, ডাউনলোডস হোক, সেটাকে তুমি ওটাকে ডাউনলোড করে নিতে পারো। সেটাই হচ্ছে তোমার কনফিগারেশন ফাইল। পরবর্তীতে তুমি যদি এই রাউটারটাকেই ফ্যাক্টরি রিসেট করতে চাও, তাহলে এখানে দেখো এখানেই অপশন আছে রেস্টোর টু ফ্যাক্টরি ডিফল্ট সেটিংস, দেখা যাচ্ছে? রেস্টোর টু ফ্যাক্টরি ডিফল্ট সেটিংস, এই অপশনটা দেখতে পাচ্ছ? হুম। এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার রাউটার ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং যাবতীয় কনফিগারেশন ডিলিট হয়ে গিয়ে হুম। ফ্রেশ কন্ডিশনে চলে যাবে। তখন তোমাকে আরেকবার এই রাউটারে লগ ইন করতে হবে। লগ ইন করে এই টুলস এর আন্ডারে সিস্টেম অপশনে এসে এখানে যে সেকেন্ড যে অপশনটা ছিল লোড সেটিংস ফ্রম লোকাল ড্রাইভ, এইখানে গিয়ে এখানে যে ব্রাউজ অপশন আছে, ব্রাউজ অপশনে সিলেক্ট ক্লিক করে তুমি যে ব্যাকআপটা নিয়েছো আগের বার, সেই ব্যাকআপটা কোথায় রেখেছো, ডেস্কটপে বা যেখানে আছো সেখান থেকে ব্যাকআপটাকে সিলেক্ট করে তুমি এখানে তার নিচেই আপলোড সেটিংস বাটন আছে, ফাইলটাকে সিলেক্ট করে যদি আপলোড সেটিংস করে দাও তাহলে তোমার পুরনো কনফিগারেশন থেকে নতুন রাউটার আবার কনফিগ হয়ে যাবে। আইদার তুমি নিজের কারেন্ট রাউটারটাকে রিসেট করে নতুন করে কনফিগারেশন ফাইল আপলোড করতে পারো, বা আমি ধরে নিলাম যে কারেন্ট রাউটারটা টোটালি খারাপ হয়ে গেছে, ম্যালফাংশন করছে, তুমি একটা নতুন রাউটার, সেম মডেলের একটা নতুন রাউটার নিয়েছো, সেক্ষেত্রে সেখানে তুমি কনফিগারেশনটাকে রিস্টোর করতে পারো। তো ওপরের বাটনটা সেভ সেটিংস টু লোকাল ড্রাইভ, এটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার বাটন। আর সেকেন্ড অপশনটা লোড সেটিংস ফ্রম লোকাল ড্রাইভ, এটা হচ্ছে রেস্টোর করার বাটন। এই হচ্ছে এখানে এই ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে এটাই। উপরেরটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার বাটন আর নিচেরটা হচ্ছে রেস্টোর করার বাটন। এখানে ব্রাউজ করে সিলেক্ট করে আপলোড সেটিংস ক্লিক করে দিলেই তোমার আগের কনফিগারেশন থেকে পুরো কনফিগারেশন রিস্টোর হয়ে যাবে নতুন রাউটারে। ঠিক আছে? তো এটা আমরা দেখলাম ডিলিঙ্কে। টিপি লিঙ্কের মধ্যেও এরকমই অপশন আছে। টিপি লিঙ্কের যদি তোমার কাছে, তোমার বাড়িতে কি টিপি লিঙ্কের রাউটার আছে? টেন্ডা। টেন্ডা আছে। তো টেন্ডাতেও এরকমই, তার যদি লগ ইন তুমি জানো ওর মধ্যে লগ ইন করে দেখতে পারো। কোনো কিছু চেঞ্জ করার হুম। দরকার নেই, কারণ কিছু চেঞ্জ করলে তোমার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে। যদি তোমার লগ আচ্ছা, ইন সেভ করার করব প্রথমে। প্রথমে সেভ করব। সেটিংসে কি করব? এখানে তুমি টুলস এর আন্ডারে সিস্টেম অপশনের আন্ডারে সেভ বাটনে ক্লিক করলে টোটাল কনফিগারেশনটা একটা কনফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। তুমি সেটাকে যেখানে সেভ করা সেভ করে নিতে পারো, তোমার ডেস্কটপ হোক বা কোনো ডি ড্রাইভ হোক, তুমি সেখানে সেভ করে নিতে পারো ফাইলটা। এবারে পরবর্তীতে তুমি যে রাউটারে এটাকে আবার রিস্টোর করতে চাও, যদি এটাকেই ফ্যাক্টরি রিসেট করে নিতে চাও তাহলে এই যে রিস্টোর আছে, ফ্যাক্টরি রিসেট করে এটাকেই ফ্যাক্টরি রিসেট করে টোটাল কনফিগারেশন ডিলিট করে দিতে পারো। সেক্ষেত্রে ও যতক্ষণ রিস্টোর হবে
রাউটারটা একবার রিবুট হবে, রিবুট হয়ে একদম ফ্রেশ হয়ে আবার আসবে, তারপরে তুমি লগ ইন করতে পারো। আর যদি নতুন রাউটার নাও, নতুন রাউটারে যদি কনফিগারেশন রেস্টোর করতে চাও, তাহলে সেক্ষেত্রেও এই ডিলিঙ্কেরই যদি ধরে নিলাম, যদি সেটাও রাউটার হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, ডিলিঙ্কের রাউটারের কনফিগারেশন কিন্তু ডিলিঙ্কের রাউটারেই রেস্টোর হবে। তুমি যদি ডিলিঙ্কের রাউটারের কনফিগারেশন নিয়ে টিপি লিঙ্কে বা টেন্ডায় দিতে চাও, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু কাজ করবে না। এই কনফিগারেশন ফাইলগুলো কিন্তু ডিভাইস স্পেসিফিক ফাইল, প্লাস শুধু ডিভাইস স্পেসিফিক নয়, মডেল স্পেসিফিক ফাইল। এই যে এখন আমি তোমাকে যে লগ ইনটা দেখাচ্ছি, এটা WBR2310 মডেলের রাউটারের আমি কনফিগারেশন ব্যাকআপ নেওয়ার দেখাচ্ছি। ডিলিঙ্কের আরো অনেক মডেল আছে, 610, 615, 600L, অনেক মডেল আছে। তো সেই রকম যদি কোনো মডেলের ভেতরের হয়তো আর্কিটেকচারটা সেম, এই যেরকম কালার কম্বিনেশন দেখছো এরকমই ডিলিঙ্ক লেখা, এরকমই সেট আপ আছে, আর সবই ভেতরের আর্কিটেকচার সেম, কিন্তু যদি রাউটারের মডেল নাম্বার আলাদা হয়, তাহলে কিন্তু মোস্ট প্রবাবলি তুমি যদি ডিলিঙ্ক ব্র্যান্ডেরই একটা অন্য মডেলের কনফিগারেশন নিয়ে আরেকটা মডেলে আপলোড করো, কাজ নাও করতে পারে। কাজ করবে কি করবে না, তাহলে তোমাকে ডিলিঙ্কের যে টেক্সচার মডেল নাম সেভ থাকতে হবে। একদম মডেল সেভ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ডিলিঙ্কের কনফিগারেশন টিপি লিঙ্কে চলবে না, টিপি লিঙ্কের কনফিগারেশন টেন্ডায় চলবে না। প্রত্যেক ব্র্যান্ড স্পেসিফিক কনফিগারেশন ফাইল, হয়তো ওদেরও যে কনফিগারেশন ফাইল জেনারেট হয় ওটাও কনফ ফাইলেই তৈরি হয়, টেন্ডারটাও কনফ ফাইল তৈরি হয়, টিপি লিঙ্কটাও কনফ ফাইলে তৈরি হয়, কিন্তু তাহলেও ফাইলের আর্কিটেকচার আলাদা। তুমি ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে না, ব্র্যান্ড এক রাখতে হবে এবং মডেলও সেম রাখতে হবে। কারণ মডেলও যদি তুমি সেম না রাখো, হয়তো ডিলিঙ্কেরই একটা লোয়ার মডেলের কনফিগারেশন নিয়ে তুমি হায়ার মডেলে আপলোড করছো, বা হায়ার মডেলের কনফিগারেশন নিয়ে তুমি লোয়ার মডেলে আপলোড করছো, সেই ক্ষেত্রে কিন্তু কম্প্যাটিবিলিটি ইস্যু হবে এবং কনফিগারেশন নেবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যখন তুমি কনফিগারেশনের ব্যাকআপ নিচ্ছ বা রিলোড করছো। সেম ব্র্যান্ডের সেম মডেলের রাউটারেই এটা ভালো কাজ করবে, অন্য মডেলে কাজ করবে কিনা সেটা তোমাকে ডিলিঙ্কের সাপোর্ট সাইটে গিয়ে দেখতে হবে। যদি কোনো অপশন থাকে যে হ্যাঁ WBR2310 মডেলের কনফিগারেশন আরেকটা ডিলিঙ্কেরই অন্য রাউটারেও কাজ করে, তাহলে সেই কম্প্যাটেবল রাউটারে তুমি আপলোড করতে পারো। বাট আদারওয়াইজ যদি তোমার কাছে সেরকম কোনো নলেজ না থাকে বা ইনফরমেশন না থাকে, তাহলে সাজেশন এটাই যে স্পেসিফিক ব্র্যান্ড এবং স্পেসিফিক মডেলের কনফিগারেশনেই কিন্তু স্পেসিফিক ব্র্যান্ড এবং স্পেসিফিক মডেলের আরেকটা রাউটারে আপলোড করা যাবে বা রেস্টোর করা যাবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, যদি অফিসের ক্ষেত্রে যদি করতে হয়, তখন তখন তো ডিলিং ফিলিং কিছু থাকবে না, তখন অফিস সেক্ষেত্রে কি করতে হয়? অফিসের ক্ষেত্রেও অফিসে যেগুলো এখন ইউজ হয়, ছোট ছোট রুমের মধ্যে যে রাউটার গুলো থাকে, সেগুলো কোনো ক্ষেত্রে টিপি লিঙ্ক, কোনো ক্ষেত্রে ডি লিঙ্ক, এগুলো দেখা যায় স্কুল কলেজে এখানে ইউজ হচ্ছে। এবার ধরে নিলাম তুমি এমন একটা কোম্পানিতে জয়েন করেছো যারা ডি লিঙ্ক টিপি লিঙ্ক এগুলোকে পছন্দ করে না, তারা শুধু সিসকোর প্রোডাক্টই ইউজ করে, সিসকো রাউটার এবং সিসকোর যে ওয়াইফাই রাউটার সেগুলোই তারা ইউজ করে। তো সেক্ষেত্রে আহ সিসকোর ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর যে ব্যাকআপ নেওয়ার তার পদ্ধতি একটু আলাদা। সেক্ষেত্রে টিএফটিপি সার্ভার বানাতে হবে। ও টিএফটিপি, আচ্ছা, টিএফটিপি ডিএনএলডি ওইগুলো। হ্যাঁ তোমাকে অনেক সফটওয়্যার আছে, বুঝে গেছি। যেরকম সিসকোর নিজস্ব একটা টিএফটিপি সফটওয়্যার আছে, যদিও এখন ওরা ওটাকে অবসলিট করে দিয়েছে। কিন্তু এছাড়াও বেশ কিছু টিএফটিপি বানানোর সফটওয়্যার আছে, যেরকম একটা খুব আমরা ইউজ করতাম পাম্পকিন বলে, পাম্পকিন টিএফটিপি সফটওয়্যার বলে একটা আছে, বা সোলার আচ্ছা উইন্ডস কোম্পানিটা নিশ্চয়ই নাম শুনেছো। সোলার উইন্ডস এর অনেক নেটওয়ার্কিং সফটওয়্যার পাওয়া যায়। আচ্ছা, কমান্ড দিয়ে এটা করতে হবে তো, যে সে আমাকে আইওএস ফাইলটা দেখতে হবে? একদম একদম। তো সেই ক্ষেত্রে তোমাকে টিএফটিপি সার্ভার বানিয়ে ওর একটা প্রসেস আছে। যদি আমি সিসকোরটাই দেখি, সিসকোর, আমি জানি ওটা, আমার হুম, প্রায় মুখস্থ আছে সব, হ্যাঁ ওটা তাহলে তোমাকে ওই, দেখেছিলাম ওটা। হ্যাঁ ওই প্রসেস তোমায় ফলো করতে হবে, এবং সেক্ষেত্রে তুমি একটা বলবো উইন্ডোজে, ওটা একটু? হ্যাঁ বলো। আচ্ছা, 1 মিনিট বলছি, ওটা হুম তো হুম দেখি পুরোটা মনে হয়। এই যে ব্যাকআপ যেটা করব, কপি ফ্ল্যাশ থেকে আমি টিএফটিপি তে করব, সোর্স ফাইল নেম দেবো, হুম এখান থেকে আবার পেস্ট করব, এন্টার করব, আবার হাউ টু ডিলিট আইওএস ফাইল ওটাও তো জানি। হুম আর রিস্টোর করার জন্য কপি টিএফটিপি কোলন ফ্ল্যাশ আবার কোলন, আবার হুম অ্যাড্রেস অর নেম অফ দ্য রিমোট হোস্ট, ওখানে যেটা সার্ভারের যে আইপিটা আছে ওটা দেবো, হুম সোর্স ফাইল নেম, হুম ডেস্টিনেশন ফাইল নেম দিয়ে এন্টার মারবো।
তারপর ডিজাস্টার রিকভারি আছে, তো এই এই প্রসিডিওরটা কি গোটাটাই বলতে হবে আমাকে? হ্যাঁ, যদি ডিটেলসে জিজ্ঞেস করে তাহলে তোমাকে গোটাতেই বলতে হবে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আহ, যখন কপি টিএফটিপি কোলন লিখছো, দিয়ে স্পেস দিয়ে ফ্ল্যাশ কোলন লিখছো, তখন অ্যাকচুয়ালি তুমি কি করছো? কোথা থেকে কোথা আমার থেকে হচ্ছে এটাকে কোথা টিএফটি, হ্যাঁ, কোথা থেকে ফাইলটা কোথায় নিয়ে যাচ্ছো? টিএফটিপি থেকে আমি নিয়ে যাচ্ছি ফ্ল্যাশ মেমোরিতে। ফ্ল্যাশ মেমোরিটা কোথায় আছে? ফ্ল্যাশ মেমোরি কোথায় আছে মানে তার তার মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ মানে মেমোরি এটা কোথায় আছে? করছো করছো কেন? এটা পারপাসটা কি? টিএফটিপি থেকে ফ্ল্যাশে নিয়ে যাচ্ছ মানে এক্স্যাক্টলি তুমি কি করছো? মানে এটাকে যদি এই মানে আইওএস আইওএস টা যদি ডিলিট হয়ে যায় হুম 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 তাহলে সেক্ষেত্রে আবার আমাকে কপি করে ফ্ল্যাশে আমি নিয়ে আসছি আচ্ছা, টিএফটিপি। এখানে দুটো জিনিস বলে দিই। টিএফটিপি সার্ভার দিয়ে দুটো কাজই করা যায়। একটা হচ্ছে যদি আইওএস মানে হচ্ছে সিসকো রাউটার বা সুইচের মধ্যে যে অপারেটিং সিস্টেমটা, যদি সেটা করাপ্ট হয়ে যায়, তুমি এন্টায়ার আইওএস টিএফটিপি সার্ভার থেকে আবার নতুন করে লোড করতে পারো। এটা একটা ইয়ে। আরেকটা যেটা আমরা ডে টু ডে বেসিসে যে ব্যাকআপটা বলছি, সেক্ষেত্রে কিন্তু সবসময় আইওএস এর ব্যাকআপ আমরা নিই না। আমরা শুধু কনফিগারেশন ফাইলেরও ব্যাকআপ নিতে পারি। আইওএসটা তো হচ্ছে পুরো মানে অপারেটিং সিস্টেমটারই নিয়ে নিচ্ছি, টিএফটিপি থেকে নিয়ে লোড করে দিচ্ছি। কিন্তু ডে টু ডে বেসিসে সবসময় অপারেটিং সিস্টেম নেওয়ার দরকার হয় না। জাস্ট এই যেরকম ডিলিংকে একটু আগে দেখালাম, যে একটা কনফিগারেশন ফাইল ডাউনলোড করা হচ্ছে এবং কনফিগারেশন ফাইলটাকে আপলোড করে দেওয়া হচ্ছে। তো টিএফটিপি কিন্তু দুটো কাজই করে। টিএফটিপি দিয়ে আইওএসও রেস্টোর করা যায়, টিএফটিপি দিয়ে সিস্টেম সেটিংসও রিস্টোর করা যায়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার যদি কোনো কনফিগারেশন ফাইল থাকে, তাহলে তুমি শুধু কনফিগারেশন ফাইলটাও তুমি টিএফটিপি থেকে তোমার রাউটারে বা তোমার সুইচের ফ্ল্যাশেটে লোড করে নিতে পারো। তাহলে ওটাকে হচ্ছে রেস্টোরেশন অফ কনফিগারেশন। সেক্ষেত্রে পুরো আইওএস রিলোড করার দরকার নেই। তোমার আইওএস ভালো আছে, তুমি একটা ওয়ার্কিং রাউটার নিয়েছো বা ওয়ার্কিং সুইচ নিয়েছো, আইওএস লোড করার দরকার নেই, জাস্ট পুরোনো কনফিগারেশনটা তুলে নিতে চাইছো। তো সেটাও টিএফটিপি দিয়ে ওই একই কমান্ড, শুধু ওখানে আইওএস এর জায়গায় ওটা শুধু কনফিগারেশন ফাইলটা মেনশন হবে। ঠিক আছে? তো তো আমরা এখানে হ্যাঁ, বলো। কমেন্টটা তাহলে কি দেবো, ডিজাস্টার রিকভারি কমেন্ট দেবো না শুধু রিস্টোরের কমেন্টটা দেবো, কপি টিএফটিপি কোলন ফ্ল্যাশ কোনটা করবো? সেমই। ওটা কমান্ড ওটাই হবে, শুধু ওখানে ফাইলটা যেটা আইওএস ইমেজের যে ফাইল নেমটা হয়, সেই নেমটা ওটা ফাইল নেম হবে না, ওটা কনফ ফাইলের যে স্পেসিফিক নামটা, কনফিগারেশন ফাইলের যে স্পেসিফিক নামটা, শুধু সেই নামটা হবে। ঠিক আছে? কারণ iOS ইমেজের ফাইল নেম আলাদা আর কনফিগারেশন ফাইলের নাম আলাদা। ওটা শুধু একটা ডট কনফ ফাইল হবে, যেটা তোমার কপি হবে, পুরো iOS-টা কপি হবে না। ঠিক আছে? তো এক্সাক্ট কমান্ডটাও এখানে যেরকম সোলার উইন্ডস এর একটা টিএফটিপি সার্ভার দিয়ে দেখানো হয়েছে। তুমি যে টিএফটিপি সার্ভার করবে সেটা কি দিয়ে করবে, সেটা কি জানো? টিএফটিপি সার্ভার কিভাবে বানানো হয় সেটা জানো? টিএফটিপি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, কোন সফটওয়্যার করবে? হ্যাঁ, তো টিএফটিপির একটা সফটওয়্যার আমাকে ডাউনলোড করতে হবে। কোন সফটওয়্যার তোমাকে তারপরে তোমাকে যদি সেটাকে স্পেসিফিক্যালি বোধহয় স্পেসিফিক্যালি পোর্ট নাম্বার সমস্ত দিতে হয় বা আচ্ছা আচ্ছা, এটা আমি পড়েছিল ভুলে গেলাম। হুম, তোমাকে স্পেসিফিক একটা বা দুটো সফটওয়্যারের নাম মুখস্থ রাখতে হবে। বলতে হবে যে এই সফটওয়্যারটা দিয়ে আমি টিএফটিপি পুটি। করতে পারি। উম পুটিটা ঠিক টিএফটিপি সফটওয়্যার নয়, ওটা হচ্ছে টার্মিনাল এমুলেশন সফটওয়্যার। ঠিক আছে? হুম, টিএফটিপি সফটওয়্যার অনেকগুলো আছে, এখানে আমরা একটা সার্চ করলে পেয়ে যাব। যেরকম আমি বললাম যে পাম্পকিন বলে একটা সফটওয়্যার আছে, আচ্ছা পাম্পকিন টিএফটিপি সার্ভার। তেমনি সোলার উইন্ডসেরও সোলার উইন্ডস বলে একটা সফটওয়্যার কোম্পানি আছে, সোলার উইন্ডস এর ওয়েবসাইট আছে, তারও সোলার উইন্ডস এর টিএফটিপি সফটওয়্যার আছে। ঠিক আছে? এছাড়াও আরো অনেক কোম্পানির অনেক টিএফটিপি সফটওয়্যার আছে। তো তোমাকে কোনো একটা টিএফটিপি সার্ভার বা কোনো একটা সফটওয়্যার আচ্ছা, মানে তোমাকে, পুটির মতোই কাজ করে তো? হ্যাঁ, কিন্তু পুটিটা হচ্ছে একটা ক্লায়েন্ট সফটওয়্যার, পুটি ইজ নট এ সার্ভার সফটওয়্যার। এই জিনিসটা বুঝতে হবে। টিএফটিপির যে সফটওয়্যারটা, দিস ইজ টিএফটিপি সার্ভার সফটওয়্যার। এই যে পাম্পকিন বা টিএফটিপি সোলার উইন্ডস এর আচ্ছা টিএফটিপি যে সফটওয়্যারটার কথা বলছি, দিজ আর সার্ভার সফটওয়্যারস, আর পুট্টি ইজ এ ক্লায়েন্ট সফটওয়্যার।
পুট্টিটা হচ্ছে, পুট্টির সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে, পুট্টি ইজ এ ক্লায়েন্ট টার্মিনাল এমুলেশন সফটওয়্যার। তোমার কাছে লাইনাক্সের মেশিন নেই, কিন্তু তোমাকে একটা লাইনাক্সের সার্ভারে এসএসএইচ করতে হবে। সেই ক্ষেত্রে হুম। তোমার কাছে যেহেতু লাইনাক্সের কোনো অপারেটিং সিস্টেম নেই, তখন তুমি পুট্টি দিয়ে এসএসএইচ করতে পারবে, কারণ পুট্টি তোমাকে একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে স্যার একটা যেখানে। কল এসছে, হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে, কল এসছে, হ্যাঁ নিয়ে একটা নাও নিয়ে ধরছি। নাও, ঠিক আছে ঠিক আছে।